সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এসএসসি ফিজিক্সের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গতি সম্পর্কে জানব। তো শুরুতেই গতির প্রাথমিক ধারণা আমরা জেনে নিই। গতি সম্পর্কে জানার জন্য আমাকে প্রথম যে টার্মটা জানতে হবে সেটা হচ্ছে অবস্থান। অবস্থান বা পজিশন। অর্থাৎ কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে পারতে হবে আমাকে। তো একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য অবশ্যই কোনো না কোনো একটা বস্তুকে আমাকে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে হবে। সাপোজ মনে করা যাক যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, এটা ডিটারমাইন করবা। বললাম এটা হচ্ছে তোমার বাড়ি। এই বাড়ি থেকে স্কুলের দূরত্ব ডিটারমাইন করার জন্য আমাকে অবশ্যই কোনো না কোনো বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু ধরে নিতে হবে। তো যদি আমি মনে করি যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব ডিটারমাইন করব, সেক্ষেত্রে আমি ধরলাম যে এই বাড়িটা হচ্ছে মূল বিন্দু, বাড়ির এই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু। এইখান থেকে আমি বলতে পারি যে স্কুলের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। অর্থাৎ কোনো একটা বিন্দুর বা কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য অন্য আরেকটা বস্তুকে স্থির ধরে নিতে হয়, বা মনে করে নিতে হয় যে এই বিন্দুর থেকে আমি আরেকটা বিন্দুর বা একটা বস্তুর দূরত্ব নির্ণয় করতেছি। যে বিন্দুকে মূল বিন্দু ধরে নেওয়া হলো বা স্থির ধরে নেওয়া হলো, ওই বিন্দুকে বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। প্রসঙ্গ বিন্দু বা মূল, অর্থাৎ প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে হয়। যদি এই প্রসঙ্গ বিন্দুটা কোনো একটা জড় কাঠামো হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা কোনো একটা বস্তুর অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখলাম। সেক্ষেত্রে আমাকে একটা মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে হবে এবং প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটা বস্তুর অবস্থান নির্ণয় করতে হবে। এর পরবর্তীতে আমরা গতি সংক্রান্ত বিষয়গুলো জানবো ধাপে ধাপে। পরবর্তীতে আমরা জানবো হচ্ছে গতি এবং স্থিতি বিষয়টা কি। গতি ও স্থিতি, ইংলিশ টার্মগুলো একটু জানা দরকার। গতি এবং স্থিতিকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে মোশন অ্যান্ড রেস্ট। তো আমরা একটু আগেই কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু সম্পর্কে জানলাম। তো ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এটা হলো মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু, এটা হলো মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। এই মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু এর সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো একটা বস্তু তার অবস্থান পরিবর্তন করে, তাহলে ওই বস্তুটাকে বলা হচ্ছে গতিশীল বস্তু এবং গতির এই অবস্থাকে বলা হয় গতি। ধরলাম এই মূল বিন্দু থেকে সময়ের সাথে সাথে একটা বস্তু বি সেটা অবস্থান পরিবর্তন করতেছে। তাহলে অবস্থান পরিবর্তন করা মানে এটা বেগ লাভ করতেছে, এই বরাবর ভি বেগে যাচ্ছে সে। তাহলে আমরা বলবো এই বি বিন্দু বা বি বস্তুটি হচ্ছে গতিশীল বস্তু। গতিশীল বস্তু অর্থাৎ মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে সাথে বি বস্তুটা অবস্থান পরিবর্তন করতেছে বা
গতিশীল অবস্থায় আছে, তাহলে এই বস্তুটাকে বলবো গতিশীল বস্তু এবং এই অবস্থাকে বলবো আমরা গতি। এটাই হচ্ছে আমার গতি বা মোশন। আবার ভাইস ভার্সা আমরা যদি উল্টা করে বলি যে এই বি বস্তুটা সময়ের সাথে সাথে গতিশীল না, যেখানে ছিল সেখানেই আছে, অর্থাৎ সে অবস্থার পরিবর্তন করতেছে না, সেটা শুরুতে যে জায়গায় ছিল ওই জায়গাতেই আছে, অর্থাৎ সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূলবিন্দুর সাপেক্ষে বা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে বি বস্তুটা তার অবস্থান পরিবর্তন করতেছে না। সেক্ষেত্রে বি বস্তুটা হচ্ছে একটা স্থির বস্তু, স্থির বস্তু। এবং এই স্থির বস্তুর এই অবস্থাকে বলবো আমরা স্থিতি, স্থিতি বা রেস্ট। তো আমরা গতি এবং স্থিতি সম্পর্কে জানলাম। বিভিন্ন ধরনের গতি হইতে পারে। এক হতে পারে হচ্ছে পরম গতি, পরম স্থিতি। এরপর আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি। এই বিষয়গুলো একটু আমরা জেনে নিই। পরম গতি কি জিনিস? পরম গতি, পরম স্থিতি, ইংরেজিটা আমরা জেনে নেব। অ্যাবসোলুট মোশন এবং অ্যাবসোলিউট রেস্ট। অ্যাবসোলিউট মোশন বা পরম গতি বলতে আমরা বোঝাচ্ছি যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুটা এমন যা মানে দৃঢ় একটা স্থিতিশীল অবস্থায় থাকবে, যার কোনো চেঞ্জ হবে না, সময়ের সাপেক্ষে যার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আসলে আমাদের মহাবিশ্বে এ ধরনের কোনো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুর এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দুটাকে আমরা স্থির বলবো। আমরা পূর্বের উদাহরণে দেখেছিলাম যে বাড়িটাকে আমরা মূল বিন্দু ধরছিলাম, তো আসলে বাড়িটা স্থির না। কেন স্থির না? আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, আহ্নিক গতি এবং বার্ষিক গতির মাধ্যমে পৃথিবী ঘূর্ণায়মান, তার মানে পৃথিবীটা গতিশীল। তাহলে গতিশীল পৃথিবীর বুকে যদি একটা বাড়ি থাকে, বাড়িটাও গতিশীল, ফলে আমরা যে প্রসঙ্গ বিন্দুটা ধরছিলাম আসলে ওইটা একটা গতিশীল প্রসঙ্গ বিন্দু, যার কারণে পরম গতি এবং পরম স্থিতি এই টার্মগুলোর বাস্তবিক কোনো অস্তিত্ব নাই। কারণ প্রকৃত অর্থে পরম গতি এবং স্থিতি নাই এই কারণেই যে এমন কোনো প্রসঙ্গ বিন্দুর হদিস পাওয়া যায়নি এ পর্যন্ত যে প্রসঙ্গ বিন্দুটা প্রকৃতপক্ষে স্থির। অর্থাৎ কোনো প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তুই নেই মহাবিশ্বে। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই গতিশীল, এটা কোরআন দ্বারাও প্রমাণিত। এ কারণে পরম স্থিতি এবং পরম গতি এটা কেবলমাত্র মানে ধরে নেয় একটা ভাষা, এর বাস্তব কোনো অস্তিত্ব না। এবার আমরা দেখব আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি। আপেক্ষিক গতি কি জিনিস? আপেক্ষিক স্থিতি। আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতির ইংরেজি টার্মগুলো আমরা জেনে নেব। রিলেটিভ মোশন অ্যান্ড রিলেটিভ রেস্ট।
অর্থাৎ এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু যেহেতু গতিশীল, তাহলে আমার প্রসঙ্গবিন্দু বা মূলবিন্দুটাও হবে গতিশীল। এই গতিশীল মূলবিন্দু বা প্রসঙ্গবিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তুর গতিকে বলবো আমরা আপেক্ষিক গতি। আবার এই গতিশীল মূলবিন্দুর সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর স্থিতি আমরা পরিমাপ করি, ওই স্থিতিকে বলবো হচ্ছে আপেক্ষিক স্থিতি। অর্থাৎ গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর গতি এবং স্থিতিকে আমরা বলতেছি আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি। আশা করি বুঝতে পেরেছো সবাই। তো এই বিষয়গুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও বেসিক জিনিসগুলো আমাদের জানা দরকার। এ ধরনের একটা প্রশ্ন এসে থাকে যে কোনো গতি পরম নয়, পরম নয় কোনো স্থিতি, কথাটি বুঝিয়ে লেখো। অথবা সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, বিষয়টি বুঝিয়ে লেখো। তো এই ধরনের ছোটো ছোটো প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা এখন পারবা। যে মহাবিশ্বের কোনো গতি পরম নয়, কোনো স্থিতি পরম নয়, কারণ পরম স্থিতি কোনো প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু পাওয়া যায়নি যার সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থান পরম স্থিতি বা গতি হবে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকারের গতি সম্পর্কে জানব। এক নাম্বার হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। দুই নাম্বার আমরা গতির বিভিন্ন প্রকার গতির টার্মগুলো আগে লিখে নেই, দেন এক এক করে ব্যাখ্যা করব। ঘূর্ণন গতি, ঘূর্ণন গতির আরেক নাম হচ্ছে বৃত্তাকার গতি। এরপর হচ্ছে চলন গতি, এরপর আমরা দেখব পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। স্পন্দন গতি বা দোলন গতি, কম্পন গতি আমরা এগুলো বলতে পারি। তো এই মোট 5 প্রকারের গতি সম্পর্কে আমরা এখানে জানব। তো এক এক করে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ব্যাখ্যা করব। সরল রৈখিক গতি বলতে আসলে কি বোঝায়? যদি কোনো বস্তুর গতি সরল রৈখিক পথে হতে থাকে, অর্থাৎ সরল রৈখিক কোনো একটা পথে কোনো একটা বস্তু গতিশীল, ধরলাম এখানে একটা কার, এই কারটা সরল রৈখিক পথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই কারটা সামনের দিকে যদি সরল রৈখিক পথে এগিয়ে যায় সোজা, তাহলে এই কারের গতিটা হবে হচ্ছে সরল রৈখিক গতি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সোজা একটা রাস্তায় বাস গতিশীল, এই বাসের গতি হবে সরল রৈখিক গতি। যদি কার গতিশীল থাকে তাহলে কারের গতিটা হবে সরল রৈখিক গতি। তো আশা করি সরল রৈখিক গতির বিষয়টা বুঝতে পারছো। এরপর আমরা দেখব ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি জিনিস? কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সমান পথে যদি একটা বস্তু কন্টিনিউয়াসলি ঘোরে বৃত্তাকার পথে, অর্থাৎ কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে
বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘুরতে থাকে তাহলে ওই বস্তুর গতিকে বলবো আমরা ঘূর্ণন গতি। উদাহরণ হিসেবে বলতে পারি একটা ফ্যান, ধরলাম ফ্যানের পাখা এটা একটা এবং এটা একটা ফ্যান বা পাখা। তাহলে ফ্যান বা পাখা এই সেন্টারে একটা বিন্দুকে কেন্দ্র করে কন্টিনিউয়াসলি ঘুরতেছে, তাহলে ফ্যানের পাখার গতি হবে হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ বা বৃত্তাকার গতির উদাহরণ। আমরা দেয়াল ঘড়ির কথাও চিন্তা করতে পারি। এখন যদি বা ডিজিটাল দেয়াল ঘড়ির আবির্ভাব হয়েছে, তো পূর্বে যে অ্যানালগ ঘড়িগুলো আছে যেখানে মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা আছে, ঘন্টার কাঁটা আছে, এই মিনিট, সেকেন্ড এবং ঘন্টার কাঁটার গতি হচ্ছে মূলত বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতির উদাহরণ। কারণ এরাও একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তাহলে এদের গতি হবে হচ্ছে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি। এর পরবর্তীতে আমরা ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি দেখলাম। এবার দেখবো হচ্ছে চলন গতি। চলন গতিটা এরকম, মনে করো সাপোজ এখানে একটা ইট আছে, ইট বা একটা কিউব আকৃতির কোনো একটা বস্তু আছে। এই কিউব আকৃতির বস্তুটাকে ঠেলে আমরা এদিকে সরাতে চাচ্ছি। তাহলে এই কিউব আকৃতির বা ইটের মতো একটা বস্তুকে যদি আমরা ঠেলে সরাতে চাই, তাহলে এই কিউব আকৃতির বস্তুটা অসংখ্য কণা দিয়ে তৈরি। এর ভিতরে অসংখ্য কণা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা। এই প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ পুরো ঘনবস্তুটাই এক জায়গা থেকে আরেক জায়গায় গতিশীল হবে। যদি কোনো একটা বস্তুর প্রত্যেকটা কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই ধরনের গতিকে বলবো আমরা চলন গতি। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আরও অসংখ্য উদাহরণ দিতে পারি। মনে করো তোমার পড়ার টেবিল মেঝেতে তুমি আছে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে নিয়ে যেতে চাচ্ছ, সেক্ষেত্রে পড়ার টেবিলের গতিটা হবে চলন গতির উদাহরণ। এছাড়াও পড়ার টেবিলে বই আছে, বইটাকে টেনে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাচ্ছ, তো এই বইয়ের গতি হবে হচ্ছে চলন গতির উদাহরণ। এরপরে আমরা পর্যায়বৃত্ত গতি সম্পর্কে জানবো। তো পর্যায়বৃত্ত গতিটা তিন ধরনের হতে পারে। পর্যায়বৃত্ত গতিটা হইতে পারে বৃত্তাকার, হতে পারে উপবৃত্তাকার, আবার হতে পারে সরল রৈখিক। তো পর্যায়বৃত্ত গতি কিভাবে উপবৃত্তাকার, বৃত্তাকার এবং সরল রৈখিক হয়, এই বিষয়টা আমরা একটু বুঝি। আমরা একটু আগেই ঘূর্ণন গতি সম্পর্কে জানছি। ধরলাম একটা ঘড়ি, আমরা জানি যে একটা ঘড়ির মধ্যে একটা ঘন্টার কাঁটা থাকে, একটা মিনিটের কাঁটা থাকে এবং একটা সেকেন্ডের কাঁটা থাকে, এবং ঘড়ি এইভাবে দাগাঙ্কিত থাকে। বললাম এটা হচ্ছে 12, এটা 3, 6, 9, এইভাবে দাগাঙ্কিত থাকে একটা ঘড়ি। তো এই ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা বৃত্তাকার পথে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। ধরলাম সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এইটা। এই বিন্দু থেকে ঘুরতে থেকে শুরু করে এইভাবে কন্টিনিউয়াসলি এক পাক দিয়ে এখানে আসে, আবার একটা নির্দিষ্ট সময় পর পর এভাবে চলতে থাকে। অর্থাৎ সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড পর পর ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, মিনিটের কাঁটা 60 মিনিট পর পর ওই বিন্দুকে প্রদক্ষিণ করতেছে, এবং ঘন্টার কাঁটা 12 ঘন্টা পর পর ওই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এই ধরনের ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটার গতিটা হবে পর্যায়বৃত্ত গতি, এবং এটা হবে বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, কারণ এই কণাগুলো বৃত্তাকার পথে ঘুরতেছে। অর্থাৎ পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা হবে যে একটা কণার গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে
কেন্দ্র করে এটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে আবর্তিত হয়, তাহলে ওই ধরনের গতিকে বলবো আমরা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো দেখলাম আমরা বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি হচ্ছে ঘড়ির গতির উদাহরণ। ঘড়ির মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা এবং ঘন্টার কাঁটার উদাহরণ হচ্ছে বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি। এবার আমরা দেখব উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতি কেমন। আমরা জানি যে সোলার সিস্টেমে সূর্য হচ্ছে কেন্দ্রে, সবার কেন্দ্রে থাকে, এটা হচ্ছে সান বা সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো ঘুরতেছে। কক্ষপথটা কেমন? উপবৃত্তাকার। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট পর্যায়কাল আছে। যেমন পৃথিবী 365 দিন পর পর সূর্যকে কেন্দ্র করে একবার আবর্তন করে তার কক্ষপথে। তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে পৃথিবী যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু থেকে ঘূর্ণন শুরু করে পুরো পথ একটা নির্দিষ্ট সময় পর পর আবর্তন করে, এজন্য পৃথিবীর গতিটা হবে পর্যায়বৃত্ত গতি। এবং যেহেতু উপবৃত্তাকার পথে আবর্তন করতেছে, তাহলে পৃথিবীর এই ধরনের পর্যায়বৃত্ত গতিটা হবে একটা উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতির উদাহরণ। আশা করি তোমরা বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি এবং উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতির উদাহরণ ভালোভাবে বুঝতে পেরেছ। এ পর্বে আমরা দেখব সরল রৈখিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ কেমন হবে। ধরলাম এটা একটা মেঝে বা ফ্লোর, এই ফ্লোরের উপর একটা পিং পং বল আমরা লাফিয়ে ফেললাম। তাহলে দেখব যদি মেঝেটা মসৃণ হয়, এই পিং পং বলটা একবার লাফিয়ে এখানে পড়বে, আবার এটা উপরের দিকে উঠবে, আবার পড়বে, আবার উঠবে, এইভাবে আপ ডাউন করতে থাকবে। তাহলে পিং পং বলের যে আবর্তন সেটা হচ্ছে একটা সরলরেখা বরাবর, উপরের দিকে উঠতেছে আবার নামতেছে, উঠতেছে আবার নামতেছে। তো এই ধরনের গতি হচ্ছে সরলরৈখিক পর্যায়বৃত্ত গতির উদাহরণ, কারণ সে একটা নির্দিষ্ট সময় পর পর নিচের দিকে নামতেছে, আবার একই বিন্দুকে আবর্তন করে আবার উপরের দিকে উঠতেছে। ধরলাম সেই বিন্দুটা হচ্ছে এইটা, তো এখান থেকে সে উপরের দিকে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, এইভাবে একটা নির্দিষ্ট সময় পর পর সে ওই একই জায়গায় আপ ডাউন করতেছে। তো এই ধরনের পর্যায়বৃত্ত গতি হবে হচ্ছে সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি। আশা করি তোমরা সবাই পর্যায়বৃত্ত গতির যে বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরল রৈখিক রূপ, এগুলো উদাহরণের মাধ্যমে ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা দেখব স্পন্দন গতি। স্পন্দন গতিটাও এক ধরনের পর্যায়বৃত্ত গতি, তবে এখানে বেসিক কিছু পার্থক্য আছে। যেমন ধরলাম এটা একটা দৃঢ় মাধ্যম, এটা স্প্রিং বা স্প্রিংয়ের উদাহরণটা না দিই, আমরা এখানে মনে করলাম একটা সরল দোলক এখানে ঝুলানো অবস্থায় আছে এবং সরল দোলককে আমি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠায়া এখান থেকে ছেড়ে দিলাম। তাহলে কেমন হবে এটা দেখতে? এরকম হবে। একটা বল বা সরল দোলককে এইভাবে ঝুলায় রেখে সেটাকে যদি উপরে একটু উঠায় এইভাবে ছেড়ে দিই, তাহলে সেটা এইভাবে গতিশীল হবে এবং এদিকেও ঠিক ততদূর পর্যন্ত উপরে উঠবে এবং কন্টিনিউয়াসলি আবার এটা কি হবে, এইভাবে এদিকে আসবে এবং এখানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর সেটা আবার এই পথ দিয়ে আবার এখানে যাবে, এইভাবে কন্টিনিউয়াসলি সেটা এইভাবে মুভ করতে থাকবে। এইভাবে যে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে, এই ধরনের মুভমেন্টটাই হবে হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতির সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। যদি কোনো একটা গতিশীল কণার গতি এমন হয় যে গতিপথের অর্ধেক সময় একদিকে এবং অপর অর্ধেক সময় তার বিপরীত দিকে চলতে থাকে এবং একটা নির্দিষ্ট সময় পর পর এটা আবর্তন হতে থাকে, তাহলে এই ধরনের গতিকে বলবো স্পন্দন গতি বা কম্পন গতি বা দোলন গতি। তো এর উদাহরণ হচ্ছে আমরা যখন গিটার বা এই ধরনের যে বাদ্যযন্ত্রগুলো বাজাই, তখন দেখবো যে গিটারের তারের গতি, এরপর হচ্ছে সরল দোলকের গতি যেটা আমরা এখানে দেখাইছি, এরপর সুর শলাকার গতি,
এগুলো হচ্ছে স্পন্দন গতি বা কম্পন গতি বা দোলন গতির উদাহরণ। তো এ পর্বে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। ক্লাস যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে।